হে এভরিওয়ান, আমার গল্প পড়ে শোনানোর যাত্রার আজকে দ্বিতীয় দিন। আজকে আমি পড়ে শোনাবো আমার অত্যন্ত প্রিয় একজন লেখিকা আশাপূর্ণা দেবী। ওনার লেখা একটি ছোট গল্প, শোলার ফুল। চলুন তাহলে শুরু করা যাক। মালাটায় হাত দিয়ে শিউরে হাত সরিয়ে নিলাম। শুকনো খড়খড়ে অদ্ভুত একটা রসশূন্যতা। মালাটা যেন প্রাণহীনতার আর রসহীনতার একটা কায়াময় রূপ। অথচ দূর থেকে ওর রূপলাবণ্যে মুগ্ধ হয়েই এতখানিটা এগিয়ে এসেছিলাম। এসেছি একটা মহিলা সমিতির শিল্প প্রদর্শনীতে। করবী বলেছিল, নিশ্চয় এসো, ওখানে আমার দেখা পাবে। আমি একটা মাটির পুতুলের স্টল খুলব। এসে দেখলাম করবী তখনও এসে উঠতে পারেনি, পরে আসবে। ততক্ষণে স্টল আগলাচ্ছে ওর ছোট বোন সুরভি। আমাকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, আপনি এসেছেন শক্তিদা, ভালো হয়েছে। সমিতির মেয়েদের কাজ দেখুন। পুতুলগুলোর থেকে দু একটা তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখি। কালীঘাটের বেনে পুতুলের মতো ঢিবি ঢিবি পুতুল, তেমনি ঢিবি ঢিবি ঘোড়া, গরু, বেড়াল ইত্যাদি। এসব নাকি আমাদের প্রাচীন শিল্পের অনুকৃতি। ভালো পরিকল্পনা, পুরনো ঐতিহ্যকে উদ্ধার করার চেষ্টা। একটা ঘোড়া তুলে নিয়ে বললাম, কত দাম এর? শুনতে আশা করেছিলাম 4 পয়সা। সুরভি অবজ্ঞার স্বরে বলল, ঘোড়া? ওগুলো 2.5 টাকা করে। এই শিম্পাঞ্জির পেপার ওয়েটগুলো হচ্ছে সবচেয়ে ভালো, 10 টাকা জোড়া। শুধু একটা বিক্রি হবে না। মনে মনে বললাম, একটাও বিক্রি হবে না। মুখে বলতে হলো, তাই কখনো হয়? জোড়া ভাঙতে আছে। অমন কাজটি করো না, শিম্পাঞ্জির অভিশাপ লাগবে। সুরভি তো হেসেই কুটি কুটি। মনে মনে বলি, হে ঐতিহ্য, হে মৃত্তিকা, তুমি কল্পনার স্বর্গেই বিরাজ করো। আমাদের ঘরের ছেলেমেয়েদের খেলার রাজ্যে অক্ষয় হোক প্লাস্টিক। সুরভি বলল, শক্তিদা, দিদি না আসা পর্যন্ত তো স্টল ছেড়ে যেতে পারবো না। তা নইলে আপনাকে সব দেখিয়ে দিতাম। ততক্ষণ আপনি দেখুন না ঘুরে ফিরে। বেচারি অবোধ কিশোরী ভেবেছে পথ প্রদর্শকের সেই গুরুদায়িত্ব ভার ওর দিদি ওকে দিয়ে নিশ্চিত হতে পারবে। ভাবি, স্টল ছেড়ে ওঠার আশা তুমি ছাড়ো সুরভি, তোমার দিদি অনেক বলে কয়ে আমাকে নিমন্ত্রণ করে এনেছে। বলি, আচ্ছা তুমি নিজে কি কি করেছো পরে ভালো করে দেখতে হবে। ভাবি শালি, একটু পিঠ চাপড়ে রাখা ভালো। প্রদর্শনীর মাঠের জমিটা কম নয়, খানিকটা তফাতে তফাতে এক একটা স্টল। কোনো বদান্য ব্যক্তির বদান্যতা আছে বোধহয় এর মধ্যে। খরচ তো কম হয় না এসব ব্যাপারে। ঘুরতে ঘুরতে শুধু যে পা দুখানা ক্লান্ত হয়ে উঠল তা নয়, শিল্প নিদর্শনের একঘেয়েমি দেখতে দেখতে চোখ দুটো যেন ক্লান্ত হয়ে পড়েছে। হাতের কাজের মধ্যে না আছে বিশেষ কোনো বৈচিত্র্য, না আছে নতুন কোনো উদ্ভাবন। সেই এমব্রয়ডারি আর পশমের প্যাটার্ন, সেই নেকড়ার পুতুল আর কাগজ মল্ডের খেলনা, সেই কোথাও চামড়ার গায়ে কারুকার্যের নমুনা, কোথাও বা 4টি বাটিকের কাজের নমুনা। খেলনা পুতুল, ভ্যানিটি ব্যাগ, কুশন, ওয়ার, পর্দা, টেবিল ক্লথ, এই পর্যন্ত। সেলাইয়ের রাজ্যে শুধু ফ্রক আর সেমিজ ব্লাউজ। কোট, শার্ট, প্যান্ট, পাঞ্জাবির চিহ্ন মাত্র নেই, যদিও স্টলটা কাটিংয়ের। সমিতিটা যে নির্ভেজাল নারী সমিতি তাতে আর কোনো সন্দেহ রইল না। নাকি পাঞ্জাবির বুক পকেট সেলাই করতে করতে পাছে দৈবাত কোনো নারী হৃদয় উদ্বেল হয়ে পড়ে, তাই এই সতর্কতা। প্রায় সব কিছুই শিশু আর নারীর চিত্ত হরণকারী বাহুল্য প্রয়োজনের শৌখিন মাল। কাঁচ পুঁতি রংচঙের উজ্জ্বল সমারোহ। দেখতে দেখতে ভাবছি, নারী কেন এখনো নিজেকে শিশুর সমগোত্র করে রাখতে দ্বিধা করে না? কেন কোনো কিছুতেই আপন গণ্ডি অতিক্রম করবার রুচি খুঁজে পায় না? কেন ত্যাগ করতে পারে না রঙের মোহ, বাইরের মোহ? আর শিল্পচর্চা মানেই কি শুধু শৌখিন শিল্পের চর্চা? জীবিকা হিসেবে গ্রহণ করবার মতো প্রয়োজনীয় শিল্প কাজ শিক্ষার চর্চা কই? কই কোথাও তো দেখছি না একটু কার্পেন্টারির নমুনা। কোনো বিভাগে দেখলাম না ছবি বাঁধানো হচ্ছে, কি ছাতা সারানো হচ্ছে, অথবা জুতো সেলাই হচ্ছে। মেয়েরা পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, কেন হবে না দপ্তরি, ছুতোর, মুচি? কেন নেমে আসবে না কঠোর কর্মের ক্ষেত্রে? জীবনের সর্বক্ষেত্র সর্বস্তরে নিজেকে ছড়িয়ে দিতে না পারলে বিস্তৃতি কোথায়, ব্যাপ্তি কোথায়? ফুলদানিতে সাজানো তোড়ার মতো গুটি কয়েক ব্যতিক্রম দিয়ে সমাজ জীবনের একটু শোভাবৃদ্ধি, অগ্রসর রাষ্ট্রের নিরপেক্ষ দৃষ্টির নমুনাস্বরূপ কয়েকটা চোখ ধাঁধানো দৃশ্য, এইটাই সব হবে।
গাছের শিকড় যদি মাটির গভীরতায় না পৌঁছতে পারে, উপরের শাখার ফুলের ঔজ্জ্বল্য কদিন স্থায়ী হবে? এইসব উচ্চাঙ্গের কথা ভাবতে ভাবতে এগোচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ল দূরে একটা ছোট ছেলের হাতে একগোছা রজনীগন্ধার মালা। দেখে চোখ জুড়িয়ে গেল। হাতের ইশারায় ডাকলাম ছেলেটাকে। চাকর বা দারোয়ানের কারো ছেলে বোধ হয়। এক্সিবিশনের এলাকায় ঢুকে কিছু রোজগার করে নিতে চায় আর কি। ছেলেটা কাছে আসতেই প্রশ্ন করলাম, মালা কত করে রে? ছেলেটা গোছার মধ্য থেকে একগাছা আলাদা করতে করতে বলল, 2 আনা। বাতাসের চেয়ে দ্রুতগতি চিন্তা। ভাবলাম ভালোই হলো, সস্তায় কিস্তিমাত করা যাবে। করবীর কবরীতে জড়িয়ে দিয়ে বলবো, এই আমার আজকের উপহার। ফুল জিনিসটার মূল্যের দিক থেকে যতই কমতি থাক, উপহারের রাজ্যে তো অমূল্য। অন্তত ফুলের মালা উপহার পেয়ে কেউ তার আর্থিক মূল্যের হিসেব করে ঠোঁট বাঁকিয়ে হাসতে সাহস করবে না। কটা দেবো বাবু? বলে ছেলেটা একগাছা মালা এগিয়ে ধরল, আর আমি হাত বাড়িয়ে সেটা ধরতে গিয়েই শিউরে হাত সরিয়ে নিলাম। শুকনো খড়খড়ে, যেন একটা মৃত্যু স্পর্শ। আর ওজন বলে কিচ্ছু নেই। বললাম, কিসের মালা রে? আগে বাবু, শোলার। শোলার? ও, তাই বটে। তাই এত হালকা। বস্তু যে কত অসার হতে পারে, শোলা বোধ করি তার একটি শ্রেষ্ঠ নিদর্শন। কিন্তু শোলার ফুলকে সত্যি ফুল ভেবে ভুল করার লজ্জা ঢাকতে ছেলেটাকে অকারণ ধমক দিয়ে বলি, 2 আনা একটা নাকি 2 আনা জোড়া তাই বল। ভেবেছিলাম বুঝি মুখ ঘুরিয়ে চলে যাবে, তা গেল না। করুণ বচনে বলল, আগে বাবু, কাজটা দেখুন কি ফাইন কাজ। কথাটা মিথ্যে বলেনি, আশ্চর্য রকমের নিখুঁত। হাত না পড়লে ধরবার উপায় নেই, সত্যি ফুল নয়। অথচ সে পক্ষে কি মারাত্মক রকমের সস্তা। কতটা পরিশ্রমের কতটুকু মূল্য। বললাম, আচ্ছা তা যেন হলো, কিন্তু সুগন্ধ বের হচ্ছে কিসের রে? ছেলেটা আকর্ণ বিশ্রান্ত হাসি হেসে উত্তর, সেন্ট লাগিয়েছে বাবু। তৈরি করেছে কে? আমার ঠাকুরদা। বুড়ো হয়েছে, নড়ে চড়ে কাজ করতে তো পারে না, নাকে চশমা লাগিয়ে ঘরে বসে ফুল তৈরি করে। প্রীতিমের কাজ, চাঁদমালা, বিয়ের টোপর। মালা নেবেন না বাবু? ক্ষণপূর্বের বিরূপতা স্মরণ করে বলি, না, ও কি হবে। দূর থেকে ভাবলাম সত্যি মালা বেচছিস, তাই ডাক দিলাম। শোলার মালা, ধুর। তা হোক না বাবু, নিন না, ঘর সাজাবেন। ছেলেটার কণ্ঠে কাতর মিনতির সুর। কি মনে হলো পকেট থেকে একটা সিকি বের করে বললাম, মালা থাক, তুই এটা নে। ভেবেছিলাম আর একবার সেই আকর্ণ বিশ্রান্ত হাসির আমদানি হবে, কিন্তু ধারণা বদলালো। ছেলেটা কেমন যেন রুষ্টভাবে বলল, কেন? নে না। শুধু শুধু কেন নেব? আহা, মনে কর না একজোড়া মালা আমি নিয়েছি। আপনি নিলেন না, তবুও মনে করব? আরে বুঝতে পারছিস না? হঠাৎ পিছন থেকে করবীর উচ্ছল কণ্ঠ বেজে ওঠে। বুঝতে পারবে কি করে? তোমার কথা বোঝা কি ওর কর্ম? বাহ, কি চমৎকার মালাগুলো! কত করে রে? 2 আনা। 2 আনা? আচ্ছা, দুটো দে। চট করে ভ্যানিটি ব্যাগ খুলতে উদ্যত হয় করবী। আমি তাড়াতাড়ি হাতের সিকিটা ছেলেটার হাতে দিয়ে করবীকে উদ্দেশ্য করে বলি, অধমের সিকিটা ধন্য হোক না। করবী কৌতুকের হাসি হেসে রহস্যময় ব্যঞ্জনার সুরে বলে, শুধু সিকিটা? আমি তো ভাবছিলাম পুরোপুরি 16 আনাই ধন্য হয়ে যাবে। তা ঠিক। কি করছিলে? মালা কিনছিলে? ছেলেটা কেমন যেন অভিযোগের ভঙ্গিতে বলে, কিনছিল না বাবু, শুধু শুধু দাম দিতে চাইছিল। শুনে করবী হেসে গড়িয়ে পড়ল। কিনছিল না, দাম দিতে চাইছিল? বলিস কি! জ্ঞান হয়ে অবধি অনেক রকম কথা শুনে আসছি, এমন অদ্ভুত কথা তো কখনো শুনিনি। বললাম, অদ্ভুত আর কি, কেউ বা না কিনেই মূল্য দেয়, কেউ বা বিনামূল্যে কেনে। এই তো জগতের রীতি। ততক্ষণে করবী একগাছা মালা খোপায় আর একগাছা মালা হাতে জড়িয়ে নিয়েছে। দুজনে পায়ে পায়ে এগোতে থাকি। বললাম, তুমি তো কই মালাটায় হাত দিয়ে চমকে উঠলে না? চমকে উঠবো কেন? আমি কিন্তু হাত দিয়ে শিউরে উঠেছিলাম। সে আবার কি? হেতু? হেতু হচ্ছে, সুকুমার স্নিগ্ধ সরস ভেবে হাত দিতে গিয়ে দেখিলাম শুকনো খসখসে নিষ্প্রাণ। ও মা, কি কাণ্ড! সত্যি সত্যি ভুল ভেবেছিলে নাকি তুমি? ভেবেছিলাম তো।
করবী বাচ্চারা হাসি হেসে ওঠে। সাধে কি আর বলি, পুরুষ জাতটা একেবারে নিরেট। কি করে বুঝবো বলো? হঠাৎ দেখলে বুঝবার জো নেই যে। হুবহু রজনীগন্ধা। আশ্চর্য শিল্প বটে। তুমি একটি আশ্চর্য বোকা। দেখনি নাকি কখনো? হয়তো দেখেছি, আসল নকল ধরতে পারিনি। ভুলই করে এসেছি। কিন্তু দোহাই তোমার করবি, তোমার কবরে তো ওই নিষ্প্রাণ জিনিসটা লাগিও না। তার মানে? তোমার চুলে নকল ফুল আমার কেমন সহ্য হচ্ছে না। করবী হঠাৎ মুখটা ঘুরিয়া দাঁড়াইল। একটু যেন অবাক হলো। ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল, হঠাৎ আজ একথা বলছো যে? কতদিনই তো লাগাই। শোলার ফুল লাগাও? শোলার না হোক, প্লাস্টিকের। কোনের ওই স্টুডিওর পাশের দোকানটায় ঝুলিয়ে রাখে, দেখনি কোনোদিন? অবিকল বেল ফুলের মালার মতো দেখতে। সাদা প্লাস্টিকের মালা। খোপায় দেওয়ার জন্যই তৈরি ওগুলো। একটা কিনে রাখলে রোজ রোজ খরচা করতে হয় না। ফুলের মালা কাজ করে দেয়। চুপ করে গেলাম। কোন লজ্জায় বলতাম, করবী, আমি এমনই নিরেট যে তোমার খোপায় জড়ানো সেই মালার কৃত্রিমতা আমি কোনো দিন ধরতে পারিনি। মাঝে মাঝে যখনই তোমাকে এই বিশেষ প্রসাধনটি করতে দেখেছি, এই ভেবে পুলকিত হয়েছি যে আমার রুচির সঙ্গে তোমার রুচির মিল আছে। মেয়েদের রূপসজ্জার স্ত্রী সাধনে ফুল জিনিসটা যেন অপরিহার্য মনে হয় আমার। হাতের মালাটা নাড়াচাড়া করতে করতে করবি বলে, এটা সুরভির জন্য কিনলাম। তবু চুপ করেই হাঁটতে থাকি। একটু চলেই ও বলল, এমন ঠান্ডা মেরে গেলে যে, কথা বলছো না কেন? সামলে নিলাম নিজেকে, হেসে বললাম, কি হবে শুনিয়া সখী বাহিরের কথা? হো, কবিত্ব! এই ভিড়ের মধ্যে কি আর অন্তরের কথার অবকাশ আছে? ভিড়ের মধ্যেই তো সব থেকে নির্জনতা। কারো সন্দেহ দৃষ্টি পড়ে না। তা বটে। নেহাত মন্দ ভিড় হয়নি, কি বলো? উহ, এই এক্সিবিশনের জন্য কম খাটতে হয়েছে। চলো না, সব দেখাই তোমাকে। সব দেখা হয়ে গেছে। হয়ে গেছে? কতক্ষণ এসেছো? অনেকক্ষণ। 6টায় আসতে বলেছিলে তুমি। করবী আফসোসের স্বরে বলে, তা ঠিক, আমারই যে ভীষণ দেরি হয়ে গেল। আচ্ছা এসো, একটু চা খাওয়াই। বললাম, সুরভি কিন্তু তোমার আশাপথ চেয়ে বসে আছে। ও তাই তো, বেশ, ওকে একবার বলে আসি। পুতুলগুলো দেখেছো? হ্যাঁ, পুতুল গিন্নি, শিম্পাঞ্জি দম্পতি, ষষ্ঠীর বেড়াল, সত্যপীরের ঘোড়া, সব দেখেছি। করবি হেসে ওঠে, এত কথাও জোগায় তোমার? কি ফাইন হয়েছে বলো দেখি। ভারতীয় শিল্পের পুনরুদ্ধার করা হচ্ছে, বুঝলে মশাই? ঠিক সেকেলে পুতুলের মতো হয়নি। কিছু কিছু ডাইস আমি করে দিয়েছি। কথা কইতে কইতে এসে পড়লাম এদিকে, কিন্তু ভারী কুণ্ঠিত লাগছে। এখানে এসে মনে হচ্ছে যেন অনধিকার প্রবেশ করেছি। রাজ্যটা একেবারে প্রমিলার। পুরুষের সংখ্যা বিরল বললেই হয়। একটি পুরুষ তো 10টি নারী ও শিশু। বললাম, পালাই করবি, বড় অস্বস্তি লাগছে। অস্বস্তি? করবি যেন শখ খেলো। এত কৌশল করে তোমাকে আনলাম, গাজে নদের তীক্ষ্ণ দৃষ্টির বাইরে বেশ কিছু সময় গল্প করার সুযোগ পাবো বলে, আর অস্বস্তি হচ্ছে তোমার? মানে কি জানো, বড্ড মহিলা সমাগম হচ্ছে। হচ্ছে তাতে কি? পুরুষের প্রবেশ নিষিদ্ধ নেই যখন, তখন ভয়টা কি? ভয় কে বলল? অস্বস্তি। তা অস্বস্তি মানেই ভয়। আমার সমস্ত বান্ধবীরা উৎসুক হয়ে আছে তোমায় দেখবে বলে, আর তুমি পালাবে। আমাকে দেখবে? কি সর্বনাশ! বলো কি, সবাইকে বলে রেখেছো নাকি? করবী পরম আতস্ত করে বলল, নিশ্চয়ই বলবো না, সবাইকে বলে রেখেছি। কি নিধিটি আবিষ্কার করেছি দেখাবো না ওদের? গম্ভীর হয়ে গিয়ে বলি, দেখতে টিকিট ধার্য করেছো বোধ হয়। ও অতটাও নয়, শুধু কৌতূহল মিটিয়ে দেয়া আর ওদের একটু ঈর্ষা বৃদ্ধি করানো। কথায় কথায় এসে পড়লাম সুরভির সামনে। দিদিকে দেখেই সুরভি উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে, দিদি, ভীষণ একটা দাও মারা গেছে। কি ব্যাপার? সহাস্য প্রশ্ন করে দিদি। একজন মেম ঘোরাঘুরি করছে দেখেছ? দেখিনি, কেন? তাকে কিছু গছাতে পেরেছিস বুঝি? সুরভি মাথা দুলিয়ে বলে, "হুম হুম, শুধু গছানো? হেসেই মরছিস যে, হলো কি?" সে এসে পুতুল দেখে তো একেবারে মোহিত। বলে, এই হচ্ছে আসল ইন্ডিয়ান আর্ট। আমিও লম্বা এক জোরালো লেকচার ছাড়লাম ভারতীয় শিল্প সংস্কৃতির ব্যাখ্যা করে। শুনে তো বেদম খুশি। শিগগিরই দেশে ফিরবে, তাই খাঁটি ভারতীয় শিল্পের কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যেতে চায়। এগুলো আবার আমাদের মেয়েদের হাতের কাজ শুনে মূর্ছা যায় আর কি। করবি বাধা দিয়ে বলে ওঠে,
কিনলো কিছু? কিছু মানে অনেক কিছু। ২ জোড়া পেপার ওয়েট, ৪ টি ঘোড়া, ২ টি সাঁওতালি পুতুল, একটা ঘট, একটা সরা। উজ্জ্বল দেখায় সুরভির চোখ। আরও উজ্জ্বল দেখায় তার দিদির। ভালো ভালো, তুই তো তাহলে অনেক কাজে গিয়ে ফেলেছিস। দেখেছো সুরভির ক্যাপাসিটি? আমি বিমুখ হয়ে দুই বোনের সদালাপ শুনছিলাম। করবীর কথায় সচকিত হয়ে হেসে উঠলাম। তা তো দেখছি, ঝোপ বুঝে কূপ মেরেছে। তবুও তো আসল বাহাদুরির খবর শোনেননি এখনো। আরেক পাল হিহি করে হেসে নিয়ে সুরভি দম খেয়ে বলে, কত দামে বেচেছি বলুন দেখি। আমি কিছু বলার আগেই করবী উষ্ণ কৌতূহলে বলে, কত রে কত? সুরভি উৎফুল্ল মুখের সঙ্গে হাসির রেশ মিশিয়ে আঙ্গুল গুনে গুনে বলতে থাকে, ঘট আর সরা ৫ টাকা, সাঁওতালি পুতুল ৩ টাকা হিসেব করে ৩ × ৪ = ১২ টাকা, ঘোড়াগুলো ৪ টাকা করে, আর পেপার ওয়েটগুলো। আরও একবার হাসির উচ্ছ্বাস সামলে উচ্চারণ করে সুরভি বলে, ২০ টাকা করে জোড়া। করবী বিস্ময়ে আনন্দে উচ্চারণ করে, অ্যাঁ? সুরভি দিদির সুরের অনুকরণ করে বলে, হ্যাঁ, বিশ্বাস না হয় দেখো। ভ্যানিটি ব্যাগ খুলে একগোছা নোট দেখায় সুরভি। করবী খপ করে ওর হাত থেকে নোট কখানা নিয়ে একেবারে নিজের ভ্যানিটি ব্যাগে পুরে বলে, বোকার মতো সমিতিকে সবটা দেবার দরকার নেই। তুই ওদের হিসেবটা ঠিক বুঝে মেমো করে রেখে দে। আর এই নে তোর পুরস্কার। নিজের হাতে জড়ানো শোলার মালাটা করবী পুলকে বোনের গলায় পরিয়ে দিল। আরে ব্যাস, এটা কোথায় পেলে? বেশ তো, বেশ বলেই তো নিয়েছি। তা তোর একটা জয়মাল্য পাওয়া উচিত ছিল। কি বলো তুমি, উচিত ছিল না? নিশ্চয়ই উচিত ছিল, উপযুক্ত পুরস্কার হাতে হাতেই পেয়ে গেছে। কিন্তু আমি এবার পালাই করবি। কি খালি পালাই পালাই করছো? বললাম যে চা খাওয়াবো। মোটেই ইচ্ছে করছে না। তোমার চা খেতে ইচ্ছে করছে না? এই যে ভূতের মুখে রাম নাম। চলো চলো, সুরভি আরেকটু বসবে। আমাকে প্রায় ঠেলতে ঠেলতে নিয়ে এলো করবি। চায়ের স্টল কে দিয়েছে জানো? আমাদের মালতী দিদি। মজাটা দেখবে না? আর দেখার দরকার কি, কত কি তো দেখা হলো। করবি দাঁড়িয়ে পড়ে বলে, তোমার কি হলো বলো তো? তরুণীর অরণ্যে এসে দিশেহারা হয়ে নতুন কারো প্রেমে পড়লে না তো? কি জানি, তেমন কিছু তো মনে পড়ছে না। বোধহয় মাথা ধরেছে। মাই গড, মাথা ধরেছে আর চা ছেড়ে পালাচ্ছ? চা তো মাথা ধরার মহা ঔষধ। আমার বান্ধবীরা হা করে তোমাকে দেখার জন্য বসে আছে। তুমি পালালে আমার অপদস্থ হওয়ার আর কি বাকি থাকবে? ওরা বলবে, ৮ ঘন্টা আটকে রাখতে পারলি না, তবে সারা জীবন আটকে রাখবে কি করে? তা বটে, অত দূর থেকে ভেবে দেখিনি। করবীর মুখ রক্ষা করতে অগত্যা চায়ের দোকানে গিয়ে বসতে হয়। শুধু বসতেই হয় না, চা খেতে হয়, ডালমুট খেতে হয়, করবীর সহপাঠিনীদের মুখর সব প্রশ্নের উত্তর দিতে হয়, অনেক বোকা বোকা রসিকতার অসহ্য অত্যাচার সহ্য করতে হয়। অবশেষে ছুটি মেলে। আমার উপর যে করবীর কতটা আধিপত্য আছে সেটা বোঝাতে কিছু মাত্র ত্রুটি করে না করবী। শেষ পর্যন্ত সন্তুষ্ট চিত্তে গেট অবধি পৌঁছে দিয়ে যায়। পথে বেরিয়ে ইচ্ছে হলো খানিকটা হাঁটি। চট করে আর ট্রাম বাসের কবলে আত্মসমর্পণ করতে চাইল না। রাত নেহাত মন্দ হয়নি। পথচারীর সংখ্যা কিছুটা হালকা হয়ে এসেছে। ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে হাঁটতে বেশ লাগছিল। চলছি, হঠাৎ কোথা থেকে এক ঝলক সুবাস বাতাসে ছড়িয়ে গেল, আর সঙ্গে সঙ্গে কানের কাছে এক প্রচণ্ড হাঁক পড়ল, ফুল চাই ফুল, বেল ফুল, মল্লিকা ফুল, রজনীগন্ধার ফুল, ফুল চাই ফুল। পাশের রাস্তা থেকে আচমকা বেরিয়ে এলো লোকটা। আবার রজনীগন্ধা? বিধাতার কৌতুক নাকি? মালা নেবেন বাবু? ভালো মালা। দাঁড়িয়ে প্রশ্ন করলাম, সত্যি ফুলের? আগে কি বলছেন বাবু? কিছু না, মালার দরকার নেই তাই বলছি। তাড়াতাড়ি পা চালাই, পাছে লোকটা আবার অনুরোধ করার সুযোগ পায়। আতঙ্ক হয়ে গেছে, ফুলেই আতঙ্ক হয়ে গেছে। কে জানে যদি সত্যি হাত দিয়ে শিউরে উঠতে হয়, যদি দেখি পাপড়িগুলো আশ্চর্য রকমের রসহীন আর গন্ধটা সেন্টের। শেষ হলো আমাদের আজকের গল্প পাঠ। ধন্যবাদ সকলকে। নিজে ভালো থাকুন, আশেপাশের লোকজনদের ভালো রাখুন। টাটা।